কয়েকদিন ধরে দেখছি, ভাবছি বলবো, তা এদিক ওদিকের কন্টেন্টের জন্য আর বলা হচ্ছে না। তা আজকে দেখলাম যে না, কিছুটা বলা দরকার। কারণ এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের মানে কি বলবো, এটা ঠিক একটা সংসারে কি বলবো, কিছু জিনিস আছে যেগুলো ঠিক পাবলিক প্লেসে করা ঠিক নয়। সেই কাজগুলো যদি দিনের পর দিন কেউ করে, অবশ্যই তার বিরুদ্ধে মুখ খুলতে আসে, যতই আমার কাছের মানুষ হোক না কেন। বলেছি ভিডিও টু ভিডিও করব, কন্টেন্ট করব, এবং সেখানে তারও কোনো আপত্তি নেই। তাহলে আজকে কিন্তু মন্দিরার বিরুদ্ধে কিছু কথা আমার বলতেই হলো। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা। অনেক ভালোবাসা তোমাদের। আজকে আবার মন্দিরাকে নিয়ে কিছু কথা বলতে এলাম। চলো তাহলে কি বলি, একটু ভিডিওর মধ্যে চলে যাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম 2 কাপ চা করলো, মেয়েকে ম্যাগি করে দিয়েছে, আর ফ্রিজ থেকে পাবদা মাছ আর তার মধ্যে 2টো ডিম ভিজিয়ে রেখেছে। প্রথমে বলি, পাবদা মাছটা তুমি জল দিয়ে ভিজিয়ে রেখেছো ঠিক আছে, কিন্তু ডিমটা মাছের মধ্যে ভিজানো কেন? আলাদা কি পাত্র নেই? একটু দেখো। পাবদা মাছের মধ্যে ডিম ভিজিয়ে রেখেছে। আমরা জানি ডিমের গায়ে হাজার হাজার ব্যাকটেরিয়া থাকে, নোংরা জীবাণু থাকে। ফ্রিজের মধ্যে যারা ডিম রাখো, তাদেরও কিন্তু ডিম রাখার পদ্ধতি আছে। সেই পদ্ধতি ছাড়া ফ্রিজের মধ্যে ডিম রাখা উচিত নয়। আর ফ্রিজে কোনো খাবার কিংবা কোনো জিনিস ঢাকনা ছাড়া রাখা উচিত নয়। কারণ আমরা জানি ডিমের খোসায় হাজারো ব্যাকটেরিয়া আছে। আমরা যখন ডিম রান্না করব, তখন আলাদা পাত্রে ডিমটাকে ধুয়ে, গরম জলে ধুয়ে তারপরে চাপাতে হয়। তার মধ্যে আলু কিংবা কিছু থাকে না, কিছু রাখা মানে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করা যাবে না, কারণ আলুর মধ্যে ওই ডিমের ব্যাকটেরিয়া ঢুকবে। এটা কিন্তু এখন সবারই জানা উচিত, সবাই জানেও। আর এখন ডাক্তারে বলছে যে হাফ বয়েল ডিম খাওয়া নিষেধ। যত ডিম ফুটাবা তত ডিমের জীবাণুগুলো বাইরে আসবে। তারপরে ডিমটাকে ধুয়ে নিয়ে তারপরে সেটাকে ছাড়িয়ে আবার ধুয়ে তবে রান্না করা। আর ডিমের খোসাওয়ালা ডিম মাছের মধ্যে ভিজিয়ে রেখেছে, ওই ডিমের যত জীবাণু ওই মাছের মধ্যে ঢুকবে। এবার মাছটাকে তো ধোবে, অত সহজে তো ডিমের যেমন আমি খোসা ফেলে দিলাম, জীবাণুটা বাইরে চলে গেল, কিন্তু ওই ডিমের জীবাণু যে মাছের মধ্যে ঢুকলো, এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। তারপরে এলো কি, তারপরে এলো রান্না করছে কি, উচ্ছে দিয়ে লাউয়ের খোসা ভাজা। একটু দেখো কিভাবে তেলে চুবু চুবু করে ভাজছে। এত তেল দিয়ে ভাজে কেউ? বাড়িতে প্রত্যেকটা মানুষ রুগী, এমনকি নিজেও। ওরও লিভারের ফাংশন খারাপ, আর একটা বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয় এত তৈলাক্ত খাবার দেওয়া উচিত না। শ্বশুর মশাইয়ের সুগার আছে, শাশুড়িরও সুগার আছে, সোমনাথের পেটের রোগ আছে, অথচ দেখো তেল পেয়েছে একদম মনে হচ্ছে যেন ঘানির তেল ভাঙিয়ে এনে দিয়েছে শ্বশুর মশাই, ডক ডক করে ঢেলে একদম সেকা তেলে উচ্ছে আর লাউয়ের খোসা ভাজা তুলছে। শাশুড়ি তো তরকারি কেটেই যাচ্ছে, আর আমাদের মহারানী রান্না করেই যাচ্ছে। কয় পদে হচ্ছে ঠিক নেই, প্রত্যেকটা রান্নায় তেল ছকছক করছে। তা চলো আমরা এর পরে আরও কি মহারানী রান্না করছে, হাত তো পুড়িয়েছে, সেটা নিয়ে তো বলবোই। রান্না করতে করতে নাকি মহারানীর এত ঘুম আসছে, মানে সে রান্নার কড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, কড়াইয়ের মধ্যে তুই পড়বি কি করে রে? কড়াইয়ের মধ্যে ঘুমের ঝুলে কড়াইয়ের মধ্যে পড়লে তোর পুরো মুখটা তো রান্না হয়ে যাবে। তাহলে কেমন ঘুমাস? রাতে ঘুমাস না, ওয়েব সিরিজ দেখ, রাত জেগে থেকে ওয়েব সিরিজ দেখ। তাহলে রান্না করতে করতে হাঁড়ি কড়াইয়ের মধ্যে পড়তে হবে। আর তা যদি না করিস, তাহলে সুষ্ঠুভাবে রান্না করবি। রান্না কর, রান্না করার আগে যতটা ঘুমানোর ঘুমিয়ে নে রাত্রে, না অর্ধেক রাত 2-3টে অবধি জেগে সিনেমা দেখে তারপরে সকালে রান্না করতে গেলে কড়ার মধ্যে পড়াই লাগবে। তারপরে বলছে ডালটা ইউনিক ডাল, অড়হর ডাল কি? অড়হরের ডাল, খুব দামি ডাল। ওটা সৈনিকদের জন্য কিনে রাখা হয়, যার জন্য অত দাম। অড়হরের ডালটা খাওয়া যেমন উপকার, তেমনি স্বাস্থ্যের পক্ষেও সবাই হজম করতে পারে না। যাদের বয়স হচ্ছে, প্রেশার আছে, পেটের রোগ আছে, তারা অড়হরের ডালটা তাদের সহ্য হয় না। এবং এটা ইউনিক ডাল না, এটা সবাই জানে। যাই হোক, তোমার কাছে ইউনিক, তুমি খেতে ভালোবাসো না, শ্বশুরমশাই খেতে চেয়েছে। তবে আমরা যদি কখনো সাম্বার রান্না করি, অড়হরের ডাল দিয়েই কিন্তু সাম্বার রান্না হয়। তারপরে ভাই রে ভাই, উচ্ছে আর লাউয়ের খোসা ভাজছে। কড়াইটা দেখেছো তোমরা? ওই কড়াইতে কোনো মানে কি বলবো, কোনো চোকালা মানুষ রান্না করে খায় ওই কড়াইতে, যাদের চোখ আছে? আজকে পার্সোনালি অনেকবার বলেছি, এটা নিয়ে আমাকে খোটাও দিয়েছে সোনা দিদি ভাই। একদিন বলেছিলাম, কড়াই নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে কেন আমি ওর কড়াইটা দেখি না? দেখি, রোজই দেখি, আর দেখা হলেই বলি, ফোনে কথা হলেই বলি, কড়াইটা পাল্টা, শ্বশুরবাড়ি কড়াইটা পাল্টা। আমাকে অনেক রকম অজুহাত দিয়েছে। লাস্টে আজকে আমার কথা তো হলো না, ভিউয়ার্সরা মনে হয় দিয়েছে ভালো মতো, এখন বলছে একটা কড়াই কিনবে। আমি অনেকবার বলেছি কড়াই কেন একটা, ওই কড়াইটা পুড়ে যাওয়ার রহস্য আছে।
কেননা যখন ওদের বাড়ি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে অন্য লোকজন এসেও রান্না করে, শাশুড়ি রান্না করে, এক হাতে থাকে না, ওই জন্য পুড়ে যায়। যাই হোক, ওর নূতন একটা কড়াই কিনবে বলেছে, এটা সত্যি আমার শুনে খুব ভালো লাগলো, তার জন্যই ভিডিওটা করতে বসলাম, যে যাক ওই পোড়া কালচে কড়াইটা তো আর MS ফ্যামিলিতে দেখা হবে না। আজকে যখন আমরা ভিডিওটা হচ্ছে আমাদের একটা প্রফেশন, বিশেষ করে যারা বড় বড় ব্লগার তাদের হচ্ছে রুজি রুটির একটা ব্যাপার। আজকে পয়সা জমিয়ে নিয়েছে বড় কথা নয়, ওই ইউটিউবের উপর দিয়েই তার চলতে হবে। তাহলে আমাদের যখন ঘরের কাজকর্ম দেখিয়ে তোমরা ব্লগ করো, তাহলে যে কড়াইটাই তুমি রান্না করছো, বিশ্বের কোথা থেকে কোন কোন প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ লোক ওই ভিডিওটা দেখছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর রান্নাঘর, এত সুন্দর গ্যাস, অথচ তার উপরে ওরকম একটা ছাই পোড়া কড়াই যদি দেখে কেউ, প্রত্যেকের মনে একটা ভেতর থেকে একটা অনুভূতি আসবে, বাবা রে কড়াইটা কি কালো, এরকম একটা আসবেই। সেটা কেন কেন মানুষকে সেই ভাবনা থেকে কেন আমরা সেই ভাবনার মধ্যে ফেলবো? এত টাকা পয়সা খরচ করো, এত জিনিসপত্র কেন, শাশুড়ির জন্য একটা কড়াই কিনতে পারছো না? শাশুড়ি যদি পুড়িয়ে ফেলে কড়াইটা, তোমার রান্নার সময় তুমি ব্যবহার করে সরিয়ে রাখো, অন্তত যেটা ভিডিও শ্যুট হবে সেই সময়টা তুমি এই কড়াইতে রান্না করো। আজকে যা হোক জ্ঞান ও দা মাসির জ্ঞান হয়েছে, পাবলিকের কথা শুনে, MS ফ্যামিলির পরিবারের কথা শুনে, যা হোক কড়াইটা দেখি কবে কড়াইটার পরিবর্তন হয়। তারপরে দেখলাম 6টা আলু সিদ্ধ, তার মধ্যে 2টো ডিম ভেঙে দিল, দিয়ে আলুটাকে চটকে নিল। এই দেখো 6টা আলু, দুজন খাবে, সোমনাথ খাবে আর জয়ী খাবে, তার জন্য 6টা আলু সিদ্ধ দিয়েছে, আর তার মধ্যে 2টো ডিম দিয়ে চটকে নিয়েছে। তার মধ্যে আবার কি শসার কি করেছে, শুক্তো। আরে ভাই, শুক্তো করতে গেলে তার মধ্যে তিতো লাগে, তা শুধু শসা দিয়ে কী করে শুক্তো হয় আমি জানি না, এই প্রথম আমি শুনলাম, প্রথম দেখলাম। তবে এই তরকারিটা নাকি ওরা মাঝে মাঝে খায়, শসা জিনিসটা তরকারিতে খুব ভালো, আমি খেয়েছি। নিরামিষ তরকারির মধ্যে শসা, পেঁপের বদলে শসা দিয়ে মাছ দিয়ে ঝোল, শসা দিয়ে নিরামিষ খাবার, রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো লাগে, শসার শুক্তো খাইনি। আরে বাবা, শুক্তো করেছিস কর, দেখো তেল দিয়েছে, দেখো ঘানি ঘরের বেটি মনে হয় যেন কলু ওদের বাড়িতে সেই ঘান গোড়ানো আছে, ওখান থেকে তেলের বালতিতে করে গাবলায় করে তুলে আনছে আর রান্না করছে, শসার থেকে তেল বেশি হতে। এইসব খাচ্ছিস, নিজেরও ক্ষতি হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ লোকেরও ক্ষতি করাচ্ছিস। তোর রান্না দেখে সত্যি খেতে ভালো লাগে, দেখতে লোভ লাগে এবং খেতেও ভালো হয়, কিন্তু তোর রান্না যে দিনের পর দিন খাবে না, তোর নিজেরও তো আয়ু কমবে, তাদেরও আয়ু কমবে। পেটের ব্যথায় মাঝে মাঝে যে চাগাল দিয়ে কু কু করে উঠিস, ওই তেল খাওয়ার জন্য। তেল একটু কম খা, মুখের স্বাদ একটু কমা। তারপরে মহারানী কি করলো, ওই আলুগুলো চটকায় বড়া করলো। 6টা আলুর বড়া খাবে কে? সোমনাথ আর হচ্ছে আমাদের জয়ী, এক গাদা রান্না করেছে। বলছে খেতে চেয়েছিস, একবার আঁশ মিটিয়ে খাইয়ে দেবো, যাতে আর কোনোদিন আলুর মানে এই বড়ার তরকারি খেতে না যায়। এটাই মনে মনে বলছিল রাগের চোটে, করতে ঝামেলা না। যাই হোক, এবার বলি, ওই যে 6টা আলু চটকে যে বড়া করলি, তার মধ্যে ডিম দিলি, আবার সেটাকে আলু দিয়েই রান্না হলো, এটা নাকি তোদের বাড়ি একটা স্পেশাল রান্না। তার সোমনাথের রক্ত টেস্ট করাতে আজকে দিলি। আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে, সোমনাথের হয় সুগার নয় থাইরয়েড হয়েছে, কারণ হঠাৎ করে 1-1.5 মাসের মধ্যে 5 কেজি ওয়েট লস করা চারটিখানি কথা না। নিশ্চয়ই ওর মধ্যে থাইরয়েড নয় সুগারের কোনো আশঙ্কা আছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন না হয়, কিন্তু লক্ষণটা খারাপ। একদিনে আধ প্যাকেট লাড্ডু খেয়ে ফেলা, সবসময় মিষ্টি খাওয়ায় লোভ, এগুলো কিন্তু মানে অনিয়মিত জীবনযাত্রা। তারপরে একটা কথা বলি, সকালবেলা আগে যখন দেখতাম কি সুন্দর ডালিয়া রান্না হতো, সেখানে ড্রাই ফ্রুট দিয়ে সোমনাথকে পনির দিয়ে, কাঁচা পনির দিয়ে সাজিয়ে দিত। ওর এই সকালবেলা ব্রেকফাস্টের পর্ব উঠেই গেছে। ব্রেকফাস্টে কি খায়, হয় পাউরুটি, না হয় ডিম সিদ্ধ। আরে ডালিয়াটা কর রান্না, ডালিয়াটা রান্না শুরু কর, না রুটি কর, না হয় চিড়ে মুড়ি দে, একটা শক্ত খাবার। আমাদের কথায় আছে, সকালের খাবার খেতে হবে রাজার মতো, দুপুরের খাবার খেতে হবে প্রজার মতো, আর রাতের খাবার খেতে হবে ভিখারির মতো। এই 3টে। তা সকালবেলা থেকে ওই অত বড় একটা পুরুষ মানুষ ওই 2টো পাউরুটি খেয়ে বেলা 2-3টে অবধি তার থাকতে হবে, রোগ ধরবে না এমনি নাকি, নিজেও তো রোগে পড়েছে। আর ওই বাচ্চা মেয়েটাকে ম্যাগি দিচ্ছে, ম্যাগি খাওয়া বারণ, তবুও মাঝে মাঝে দেয়, এখন সবসময় দেয় না, ওকে সিদ্ধ ভাতই খাওয়ায়। এই জিনিসটা ভালো যে সকালে যাওয়ার সময় ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে ভাত খাইয়ে দেয়। কিন্তু ডালিয়ায় ফিরে আয় যদি দুজনেই ভালোভাবে বাঁচতে চাস। তারপরে চলো একেবারে ওদের খাওয়ার টেবিলে চলে যাই। আজকে এসি ঘরের মধ্যে শ্বশুর বাড়ি, শাশুড়ির পাশের ঘরে যে ঘরটা এসি ঘর, ওই ঘরটায় খেতে বসলো।
চলো ওদের খাওয়ার দাওয়ার একটু দেখে নাও। হাঁড়ি থেকে আমার মানে মন্দিরের শাশুড়ি মানে আমার বৌদি হাঁড়ি থেকে ভাত তুলছে হাত দিয়ে। কেন তোমার বাড়ি হাতা নেই? ও বৌদি গো, তোমার বাড়ি হাতা নেই তাই না? হাত দিয়ে খাবলে ভাত তুলছো কেন? আমি যেদিন গেলাম সেদিন তো দিব্যি হাতাই করে ভাত দিলে। হাতায় দিয়েছিলে না হাত দিয়ে দিয়েছিলে আমার মনে নেই, তবে হাত দিয়ে ভাত তোলাটা ভাই অনেক মানুষই পছন্দ করে না। আমার ভিডিওতে এসেও কমেন্ট করেছিল, দিদি আন্টি তোমাকে যে এরকম হাত দিয়ে ভাত তুলে দিল সবাইকে দেখেছো শাশুড়ি, তুমি কিছু বললে না? তা দেখো একটা মানুষের বাড়িতে নেমন্তন্ন করেছে, চোখ খুলে যাও তো ব্যাপার আছে। কিন্তু আমরা তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি ঠোঁট কাটা, আমাদের যে জিনিস দেখবো সে জিনিস বলবো। মনে মনে রয়েছি দাঁড়া, ধান খাচ্ছ ভাই, যাচ্ছ কোথায়? সুযোগ একদিন পায় ঠিক একদিন গুটিয়ে দেবো। তা আজকে পেয়েছি সুযোগ। দেখো বৌদি আমার কি সুন্দর, দেখো কি সুন্দর হাত দিয়ে তুলছে, ভাত তুলছে। বুঝে নিলাম শাশুড়ি কম শিক্ষিত, বাইরে কম ঘরে, 10 জনের মধ্যে কম এসে বাড়ি থাকে। এই যে মহারানীর বিটিটা সারা দুনিয়া ঘোরে, সারা দুনিয়ার মানুষের সঙ্গে মানুষের ওঠা বসা দেখে, সে বিটিও তরকারি তোলে হাত দিয়ে। কেন তোদের হাতা কি চুরি হয়ে গেছে? দেখো এই বিটিও হাত দিয়ে ওই তরকারি তুলতেছে। তোদের কি হাতা চুরি হয়ে গেছে? চোরে নিয়ে গেছে সব হাতা, চা করা চামচ নাই। এইসব অনাসৃষ্টি কাণ্ড দেখলে কে না মুখ বুঝে সহ্য করতে পারে? কে সহ্য করতে পারে? কে বলবে বলো তো? কে বলবো? শাশুড়ি বাবা, বৌমা অন্ত প্রাণ, বৌমার ভুলগুলো তার ভুল না। আর শাশুড়ি যদি হয় কিছু না বলা শাশুড়ি, তাহলে তো বৌমা একেবারে মানে ধান্তি নানা করে নেচে বেড়ানো। কি আর বলবো, সত্যি রে শাশুড়ি ভাগ্য করে পাইতিস যদি আমার মতো একটা কুটির শাশুড়ি, তোর হাত দিয়ে তরকারি তোলা বের করে দিতাম। এই মাসে আগে বাজারে যাবি, এক গাদা নাইটি কুর্তি পরেও না, কিনেই আলমারি ভরে। শাড়ি সেদিন আমাকে দেখাচ্ছে, দেখো আমার শাড়ি কালেকশন, কটা শাড়ি পরিস? সেই জায়গায় হাতা খুন্তি কিন্তু দেখি হাতা, ভাত তোলা হাতা, ডাল তোলা হাতা, তারপরে চাটনি তোলা হাতা, তরকারি তোলা হাতা, ভাত তোলা হাতা, সব আলাদা আলাদা হাতা আমার বাড়িতে আছে। আর তোদের একটা অভ্যাস দেখলাম, বাটি নেই তোদের বাটি নেই তাই না? রাগ করলে আজকে ছাড়ন নাই, আজকে বলবোই বাটি নেই তোদের বাড়িতে। হাতায় করে তোর শাশুড়ি থালায় করে তরকারি দিয়ে দিচ্ছে। কেন? পুরুষ মানুষকে খেতে দিলে, মেয়েরা আলাদা, পুরুষ মানুষকে খেতে দিলে বাটিতে করে সাজিয়ে খেতে দিতে হয়। ওর শাশুড়ির কথা শুনলাম, ছাড়লাম। মন্দিরা তো সাজিয়ে এগুলো দিতে পারে, বা শাশুড়িকে, যেটা ক্যামেরা হচ্ছে, তোরা ক্যামেরার আড়ালে গাবলায় খা, হাঁড়িতে খা, কড়াইতে খা, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যেটা ক্যামেরায় হচ্ছে সেটা তো আমি খেতে বসলে একটা বাটিতে সাজিয়ে দেবো, 2-3টে পদ হচ্ছে, থালায় 2-3টে দিয়ে দিলি। সোমনাথ তো দেখি মাঝে মাঝে রাতে খেতে বসে মাঝখানে একটা দেয়, চারিদিক দিয়ে দেয়, মাঝখানে ভাত। একটা মানুষ ওইভাবে কি করে খায় এক থালার মধ্যে সব তরকারি নিয়ে? সোমনাথও ওইরকম হয়ে গেছে, কি আর করা যায়। মানে মানুষ একসঙ্গে থাকতে না ওই তার পরিবেশের মতো হয়ে যায়। তা এই মন্দিরা আর মন্দিরার শাশুড়ি, এরা দুজনই হচ্ছে কি বলবো, এটা কাজ করে, এরা যে আলসে তা না, কাজ করে, কিন্তু ওই খুদ ধরা জানে না, ভুল ধরা জানে না। করো, তুমি কাজ না করো, শুয়ে পড়ো, আমি করবো। এত ভালো না বৌদি, তুমি যদি একটু করা হতে না, তোমার বৌমাটাও একটুখানি শাসনে থাকতো, বুঝতে পারলে? আর আমার দাদা তো ভোলানাথ, আমার দাদারে যা নিরামিষ, মানে কড়াইয়ের উপর থেকে নিচে নামায় দিলে হয়, সিদ্ধ হলে হয়, আমার দাদা খেয়ে নেবে, কোনো কথা বলে না। তা কি বলবো বলো এদের? এরা একজন বড় ইউটিউবার, হাজার লাখ ভিউ হয়, মানে তার এতগুলো মানুষ তাকে দেখে, অথচ তার সংসারে চায়ের বাটি, চা করে যে বাটিটাই একটা টিফিন বাটি, ভাঙা টিফিন বাটিতে করে চা করে। তা ভিউয়ার্সরা ওকে প্রশ্ন তুলেছে যে মন্দিরা তুমি এই চায়ের বাটিটা পাল্টাও। তার উত্তর কি দিয়েছে জানো? মহারানী দিয়েছে যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই চায়ের বাটিতে। আমি যখন অনেক গরিব ছিলাম, প্রথম সংসার ছিল আমার, তখন আমি এই চায়ের বাটিটাই করে চা খেতাম। কি করে ফেলি বলো? আজকে আমার পয়সা হয়েছে, আজকে আমার বাড়ি হয়েছে, আমি তো চায়ের বাটিটা ফেলতে পারছি না। কি আশ্চর্য কথা! তাহলে আমি একটু বলি এবার, এই মন্দিরা, সেই তাঁবুর তলায় থাকতিস মন্দিরে, জল পড়তো টপাস করে, সেই ছেঁড়া তাঁবুটা ফেলাই দিছিস? ফেলালি কেন? ওই তাঁবুটার সঙ্গে তোর অনেক স্মৃতি জড়িয়ে আছে না? এখন ফেনা ভাত খাস না কেন?
যে বিছনা চাদর একটু ইউজ করে ফেলে দিস, আগেকার দিনে সেই বিছনা চাদর অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে তোর পাততে হতো, সেই দিনগুলো ভুলে গেলি? তাহলে সেই জিনিসগুলো যদি তুই বর্জন করতে পারিস, তাহলে ওই টিফিন বাটি তুই পারবি না কেন? তোর টিফিন বাটি কেনার ক্ষমতা নেই? ওরকম 1000 টিফিন বাটি কিনে তোর সংসার করার ক্ষমতা আছে, কিন্তু তুই করবি না। এইটা হচ্ছে ঘাড় তারা মানুষ, এগুলো হচ্ছে ঘাড় তারা। ওই চায়ের বাটি যদি না পাল্টাস তাহলে কিন্তু খবর আছে, টিফিন বাটিতে করে চা করে খায়, তার নাকি অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে এই যে লস্যি, দোকান থেকে প্যাকেট লস্যি আনা হয়। লস্যি যে জিনিসগুলো লস্যিটা তৈরি করে বিক্রি হয় তার মধ্যে নিশ্চয়ই কেমিক্যাল থাকে। একটা দুটো খাও, সেই সবাই মিলে লস্যি খাবে। কেন দই কিনে এনে বাড়িতে লস্যি খাওয়া যায় না? মাঝে মাঝে তো মন্দিরা করে, আর সোমনাথও আছে। দই না কিনে ডাইরেক্ট লস্যি কিনে আনবে। দাঁড়াও, রক্তের রিপোর্টটা আসুক, তখন যদি কিছু না হয় তো বেঁচে গেল। আর যদি সুগার কিংবা থাইরয়েড ধরা পড়ে তাহলে না একদম মুখে তালা, ওই লস্যি ফস্যি খাওয়া চলবে না। ওই টক দই দিয়ে বিট লবণ দিয়ে ওই ঘরে লস্যি তৈরি করে খাও, ওটাই হচ্ছে ভালো। কেন আর্টিফিশিয়াল লস্যি তুমি কিনে খাবার? রাস্তায় ঘুরতে গেছো, তখন বাড়ির ব্যবস্থা নেই, তখন তুমি কিনে খেতে পারো, কিন্তু বাড়িতে গ্রাইন্ডার রয়েছে, সব কিছু রয়েছে, দই এনে নিজেরা খাও, আখের গুড় দিয়ে নয় চিনি দিয়ে শরবত করে খাও। সেখানে লস্যি প্যাকেট করে কিনে আনছে, খা, যত আর্টিফিশিয়াল খাবি তত নিজেদের সর্বনাশ ডেকে আনবি। পাবদা মাছের তেল পড়ে হাতটা অতখানি পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা সেন্সোডাইন দিয়ে দাঁত মাজি কিংবা অনেক কিছু দিয়ে, কিন্তু কলগেট একটা ঘরে রাখতে হয়। কেটে গেলে কিংবা পুড়ে গেলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে কলগেট দিয়ে দিতে হয়, তাহলে ফোসকাটা অন্তত পড়ে না। বেশ এত বড় ফোসকা, ওই ফোসকা এই গরমের দিন, এই ফোসকা গলবে, ওখানে ঘা হবে। ওর অর্ধেকটা আবার পড়েছিল, আমি হাতের চুড়িটা খুলে রেখেছিলাম, এখনও এই যে দাগ রয়েছে তেল পড়ে। তেল ভাজার আগে একটু মানে মাছ ভাজার আগে একটু কাঁচা তেল যদি মাখিয়ে দেওয়া হয়, দিয়ে ঢাকা। পাবদা মাছ সাধারণত ফোটে না, কিন্তু মাছটা একটু বড় ছিল, তেল ছিল, চর্বি জাতীয় মাছে অবশ্যই ফোটে। খারাপ লাগছে এই জায়গাটা দেখে, কারণ আর ওই জায়গাটার ওই ছালটা যেন না ওঠে, চামড়াটা না ওঠে, ওটাকে সাবধানে রাখতে হবে। দরকার হলে বার্নার থাকে পোড়ার যে ওষুধ, সেগুলো কিনে এনে, আর এখন অনেক রকম মেডিসিন বেরিয়েছে, একটা ওষুধ অন্তত খেয়ে নিও না হয়। আর টিটেনাস ইঞ্জেকশনও নেওয়া উচিত, যেহেতু অতটা পুড়েছে, বেশ বড় জায়গা নিয়ে পুড়েছে, জায়গাটা খারাপ লাগছে। লাস্টে হচ্ছে কি হলো, লাস্টে কি দেখলাম, রক্ত পরীক্ষা, A to Z পরীক্ষা হবে। রক্তের রিপোর্টটা দেখাবি আর আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাবি। ওই এরম করে দেখিয়ে লুকিয়ে খাবা, তা হবে না। ওই রক্ত রিপোর্ট ডাক্তার দেখিয়ে, ডাক্তারের যেভাবে তোমাদের খাওয়া দাওয়া মেনটেন করতে বলবে সেভাবে খাবে। জিভের নোলাটা একটু কমাতে হবে, বয়স হয়েছে। আর সত্যি ভাগ্য করে ওরকম একটা মেয়ে পেয়েছিস, তোর মেয়ে, তোর আচার আচরণ, তোর মানে কাজকর্ম ওঠা বসা 1000 গুণ ভালো জয়ী অনেকটা। কার মতো হয়েছে জানি না, তবে খুব গুণী মেয়ে হবে যদি তোরা মানুষ করতে পারিস। আর সত্যি মেয়েটার অ্যাটিটিউড, মেয়েটার বসা, ক্যামেরা দেখলে কিভাবে বসতে হবে, সত্যি ওর একটা গুণী মেয়ে। তোর পেটে যে অত বড় একটা গুণী মেয়ে হয়েছে, এটা না ভগবানের অশেষ তোর প্রতি করুণা, অনেক দয়া তোর। মেয়েটাকে যত্ন করিস, অবহেলা করিস না। তারপরে ঘুরতে যাবে, মন্দারমণি ক্যান্সেল করেছে অবশ্যই। আমার তো শুনে রাগ হচ্ছিল, মন্দারমণিতে এখন লু বইছে, তবে ওরা অন্য জায়গায় ঘুরতে যাবে। আমার মনে হয় যে কোনো পাহাড়ে হয়তো যাবে। পাহাড় অবশ্য মন্দিরা শ্যুট করে না, সোমনাথেরও পাহাড় ভালো লাগে না, দেখেছিলাম, শুনেছিলাম, কিন্তু এবার হয়তো ভালো লাগবে। কারণ এখন পাহাড়ে ঠান্ডা, যে কোনো পাহাড়ে, কোথায় যাবে জানি না, তবে পাহাড় তো দার্জিলিং, গ্যাংটক, তারপরে সিমলা, মানালি, এগুলো। এবার ওরা কোন দিকে যাবে সেটা ওদের ব্যাপার, এ নিয়ে আমার জানি না, ওদের ভিডিও দেখেই বলবো। তা কেমন লাগলো আজকে মন্দিরাকে নিয়ে এই আমার সমালোচনা? যদি ভালো লাগে কমেন্ট করো। আর সত্যি সত্যি ভিডিও টু ভিডিও এগুলো করবোই, তোকে ছেড়ে দিয়ে একদম ঠিক না, মাঝে মাঝে তোকে একটু কষলে দিতে হবে, নিজের জীবনযাত্রার মধ্যে আরও পরিবর্তন আনো। তোমার ভিডিও, তুমি ভিডিওটা বেচে বিক্রি করে খাই আমরা, সেই ভিডিওটা যদি তোমার মানে প্রাণবন্ত না হয়, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে। আর ভিডিওতে দেখানো জিনিসপত্রগুলো সত্যিই একটু গাছানো জিনিসপত্র, বেশ চাকচিক্য জিনিসপত্র দেখাতে হবে। আগে তো দর্শনধারী, তারপরে গুণবিচারী। রান্না তো দেখে মনে হয় চাকাচ্চাক রান্না হয়েছে, না রান্না ভালো, আমি খেয়েছি, কিন্তু কড়াইটা পরিবর্তন দরকার ছিল,
সেটা করবে, এটা দেখে ভালো লাগলো। তাহলে চলো আজকে এইটুকু ভিডিও থাকলো। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর বলে যেও যে এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই মাঝে মাঝে মন্দিরাকে নজরে রাখা। চলো টাটা আমাদের ভিউয়ার্সদের জন্য।